রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। আজ রক্ত চোখে তাদের দিকে তাকিয়ে সাহায্য চাইছে বাঁচার জন্য। তারা ভয়ে এগিয়ে আসলো না এবং এক এক করে সেখান থেকে গায়েব হয়ে গেল প্রাণ নিয়ে। আজাজ ক্রোধ আর যন্ত্রণায় গড়গড় শব্দ করতে করতে বলল, তার আমাকে বিপদে ছেড়ে চলে গেল। নাওফি আজাজের চুলের মুঠি ধরে টানতে টানতে বলল, এতে অবাক হওয়ার কি আছে? ধোঁকাবাজি শুরু তো তোদের হাতেই হয়েছিল সৃষ্টির সূচনা লগ্নে, তাহলে এখন অবাক হচ্ছিস কেন? হুররামের অনুসারীরা বলল, ইমাম নাওফি, আজকে আজাজকে ছেড়ে দিন, ওদের শাস্তি ঈশ্বর নিজে দেবে। আপনি কেন নিজের হাত ময়লা করছেন? নাওফি একটু ভেবে আজাজের গলা থেকে তুসবিটা সরিয়ে নিয়ে বলল, বলেছিলাম না তারা তোকে বাঁচাতে এসেছে আমার হাত থেকে। চলো এখান থেকে, আর কখন আমার সামনে আসবি না। আজাজ হাঁপাতে হাঁপাতে নিজের গলা ডলতে ডলতে উঠে দাঁড়িয়ে হুররামের অনুসারীদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইমাম নাওফিকে উদ্দেশ্য করে কিছু বলতে নিয়েও বলল না। আস্তে আস্তে সেখান থেকে গায়েব হয়ে গেল। নাওফি তসবিটা পকেটে রেখে বলল, সালাম, চল এখন থেকে, আমাদেরকে হাসপাতালে যেতে হবে। হুররামের অনুসারীরা বলল, না, আপনি এখন আমাদের সাথে আসবেন। হুররাম আপনার জন্য অপেক্ষা করছে, সে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে চাঁদের পরীক্ষা নিয়ে আসার জন্য। নাফি বলল, আমি যাব তার কাছে, তবে এখন না। তারা জিজ্ঞাসা করলো, তাহলে কখন? নাফি বলল, যখন আমার ইচ্ছা হবে। দৃশ্য পরিবর্তন। হাসপাতালে আইদ এবং কথা পাশাপাশি বেডে শায়িত আছে। দুজনই গুরুতর আহত হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। দরজায় কাচের ছোট্ট অংশটা দিয়ে তাকিয়ে আছে হাকিম। তার চোখে মুখে বিষাদের ছাপ। হাকিম যে খুব কষ্ট পাচ্ছে সেটা তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখা গেল ফাতিহা তাড়াহুড়ো করে হেঁটে আসছে এদিকে, সাথে ডাক্তার এবং একজন নার্স। ফাতিহা ডাক্তার সবকিছুকে খুলে বলছে পেশেন্টের বর্তমান অবস্থা সম্পর্কে। হাকিম দরজা থেকে সরে গেল আস্তে করে ফাতিহাকে আসতে দেখে। ডাক্তারের সাথে ফাতিহা ওয়ার্ডে প্রবেশ করে আইদ আর কথাকে এই অবস্থায় দেখে প্রচণ্ড মর্মাহিত হলো। কাছে গিয়ে কথার মাথায় হাত দিয়ে বলল, চিন্তা করো না, ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তার রিপোর্টগুলো দেখতে দেখতে বলল, আইদের মাথার একপাশে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কথার তেমন কিছু ড্যামেজ হয়নি। হতে পারে যখন গাড়িটা স্লিপ করে তখন আইদ কথাকে সেভ করার জন্য তাকে কভার করে নিজেকে এগিয়ে দিয়েছিল। এতে করে আইদ মাথায় আঘাত পায় আর কথার হালকা পাতলা চোট আসে। তখনই সেখানে চলে আসে সাব ইন্সপেক্টর অলিউদ্দিন। এসে ফাতিহার কানে আস্তে আস্তে কিছু একটা বলল। ফাতিহা ডাক্তারকে বলল, এদের চিকিৎসায় কোনো ঘাটতি হতে পারবে না, যেভাবে হোক দ্রুত সুস্থ করে তুলুন ডাক্তার সাহেব। ডাক্তার ইয়েস ম্যাম বলে রিপোর্টগুলোতে আবার চোখ বুলাতে লাগলো। ফাতিহা অলিউদ্দিনের সাথে বাইরে চলে গেল এবং এক জায়গায় দাঁড়িয়ে বলল, কই দেখি কি দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। আলিউদ্দিন মোবাইল বের করে ঘটনার সময়ের ফুটেজ চালু করে দিল। ফাতিহা মনোযোগ দিয়ে সেটা দেখতে লাগলো। দেখা গেল ফাঁকা রাস্তা, বৃষ্টির জন্য গাড়িও নেই তখন। ওই তো আইদের গাড়ি আসছে। সামনে আসতে একটা বিশালাকৃতির গাছ হুড়মুড়িয়ে পড়ে গেল। আইদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাড়ের সাথে ধাক্কা খেয়ে কয়েকটা পাল্টি মেরে গাড়িটা দুমড়ে মুচড়ে গেল। গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। ফাতিহা অবাক হয়ে অলিউদ্দিনকে জিজ্ঞাসা করল, এখানে দেখা যাচ্ছে গাছ ভেঙে পড়েছে, কিন্তু ঘটনাস্থলে কোনো গাছ পাওয়া যায়নি। অলিউদ্দিন বলল, ম্যাডাম, আমিও এটা ভেবে হয়রান হয়ে আছি। যদি গাছটা সত্যি সত্যি ভেঙে থাকতো তাহলে এত তাড়াতাড়ি ওইরকম একটা গাছ রাস্তা থেকে সরিয়ে ফেলা অসম্ভব প্রায়। আমরা অ্যাক্সিডেন্টের 20 মিনিট পরেই সেখানে গিয়ে পৌঁছাই টিমসহ, তখন সেখানে কোনো গাছ ছিল না। ফাতিহা চিন্তিত চেহারায় বলল, এটা স্বাভাবিক কোনো ঘটনা না, নাফির সাহায্য নিতে হবে। এই বলে ভিডিওটা বন্ধ করতেই যাবে তখনই ফাতিহার চোখ পড়ল ভিডিওতে আইদের উল্টে পড়ে থাকা গাড়ির নিকট একটা কালো লোমশ প্রাণীর মতো কিছু একটা ঘুরঘুর করছে। ফাতিহা ভিডিওটা বন্ধ করে জুম করে সেই প্রাণীটা ভালো করে দেখে বলল, এটা কোনো জীবন্ত বস্তু না, এটা একটা শয়তান। এদিকে দেখা গেল নাওফি এবং সালাম একসাথে হাসপাতালে প্রবেশ করছে স্লো মোশনে।
নফি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হাসপাতালের চারপাশটা দেখছে রহস্যময় এক দৃষ্টিতে। হঠাৎ রিসিপশনে থাকা মেয়েটার ডাক পড়ল, হ্যালো স্যার। হ্যালো, এই যেদিকে। নফি আশেপাশে তাকিয়ে নিজের দিকে ইশারা করে বলল, আমি? মেয়েটা হাসি মুখে বলল, জি স্যার। নফি সালামকে বলল, সালাম, এই মহিলা আমাকে ডাকতেছে কেন বলতো? সালাম বলল, সে নিজেই গিয়ে দেখুন সেটা। আর আপনার চোখে নাকি ছানা পড়েছে। এমন সুন্দরী হ্যান্ডসাম একটা মেয়েকে মহিলা বলছেন? নফি বলল, তো সে তো মহিলা জাতি, তাকে কি পুরুষ বলবো নাকি? আর হ্যান্ডসাম কেন বললি? হ্যান্ডসাম তো বলে পুরুষ হলে। সালাম বলল, তো আমি পুরুষ বলে তো তাকে হ্যান্ডসাম বললাম। নফি বিরক্ত হয়ে বলল, চুপ একদম, চল গিয়ে দেখি সে কি চায় আগে। এগিয়ে গিয়ে নফি জিজ্ঞাসা করল, ইজ এনিথিং রং ম্যাডাম? সালাম বিড়বিড় করে বলল, রং? আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি আকামের মাস্টার। নফি সালামের দিকে চোখ রাঙিয়ে তাকালো, যদিও সালামকে কেউ দেখতে পাচ্ছে না। মেয়েটা সুন্দর করে হেসে বলল, নো স্যার, নাথিং রং। আর আপনি আমাকে ম্যাডাম বলবেন না দয়া করে, আমি আপনাকে চিনি। আপনি ইমাম নফি, তাই না? নফি বলল, হ্যাঁ আমি সে, কিন্তু কিভাবে চেনেন আমাকে? মেয়েটা বলল, আমার নাম মারিয়া, সামরুনের সাথে আমি একই স্কুলে পড়তাম। যদিও আমি ওর সিনিয়র ছিলাম, কিন্তু সামরুনকে আমি অনেক আদর করতাম। আপনি যখন সামরুনকে স্কুলে দিতে যেতেন তখন আপনাকে দেখতাম। সামরুনের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম আপনি ওর বুড়া জামাই। এই বলে মেয়েটা হেসে দিল। নাফি একটু মুচকি হাসল। এর সাথে সামরুনের কথাও মনে পড়ে গেল। নাফির মনটা হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেল। মারিয়া আবারও বলল, আমার বাবার ট্রান্সফারের জন্য স্কুল বদলে ভিন্ন শহরে চলে গিয়েছিলাম। কয়েক বছর পর এসে দেখি আপনার কফি শপটাও সেখানে নেই, আর আপনারা বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন। আচ্ছা স্যার, সামরুন কোথায়? ও কেমন আছে? নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। আচ্ছা স্যার, এখনো কি আগের মতো দুষ্টুমি করে? নাফির চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। চোখে ভেসে উঠল সামরুনের সেই হাসি মুখটা। মারিয়া বলল, স্যার আপনি ঠিক আছেন? নাফি নিজেকে সামলে নিয়ে শুকনো হাসি দিয়ে বলল, তোমাকে দেখে ভালো লাগলো মারিয়া। সামরুন তোমাকে দেখলে অনেক খুশি হতো। এই বলে নাফি চলে যেতে লাগলো। মারিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, খুশি হতো মানে? নাফি থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে শুধু উপরের দিকে একবার তাকালো, তারপর চলে গেল। মারিয়ার আর বুঝতে বাকি রইল না সামরুন আর নেই। নাফিকে লিফটে উঠল। সালাম পাশে দাঁড়িয়ে আছে, কিছু বলার সাহস করছে না। সালাম জানে সামরুনের কথা মনে পড়লে নাফিকে কিছু বলা মানে ধোলাই খাওয়া। নাফি নিজেই বলল, সালাম, আমি আইদার কথাকে দেখতে চাচ্ছি। তুই আর হাকিম হাসপাতালের মর্গে গিয়ে আমার জন্য অপেক্ষা কর। ম্যাজিক শুরু হয়ে গেছে। রাত তখন প্রায় 11টা। একটা মেয়ে রাস্তার এক পাশে বসে আছে শুনশান এক এলাকায়, পাশে একটা ব্যাগ রাখা। মেয়েটা বারবার রাস্তার দিকে এদিক ওদিক তাকাচ্ছে। বোঝা যাচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে। মেয়েটা একটু ভয় পাচ্ছে কোনো কারণে। হঠাৎ একটা বাইকের আলো এসে পড়ল মেয়েটার চোখে। কেউ আসছে বাইক নিয়ে এদিকেই। মেয়েটা উঠে দাঁড়িয়ে বাইকারকে দেখে সুন্দর করে হাসি দিল। বোঝা গেল মেয়েটা এর জন্যই অপেক্ষা করছিল। কিন্তু যখনই বাইকটা এসে মেয়েটার সামনে থামলো, মেয়েটার হাসি গায়েব হয়ে গেল এবং ভয় ভয়ে বলল, এ কি জাহিদ, তোমার তো একা আসার কথা ছিল, তাহলে তোমার বন্ধুকে কেন নিয়ে এসেছ? দেখা গেল বাইকে দুইটা ছেলে বসে আছে, যার মাঝে একজনের নাম জাহিদ। মেয়েটা তার জন্যই বাড়ি থেকে পালিয়ে এসেছে। জাহিদ নামের ছেলেটা বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা বিয়ে করার সময় তো সাক্ষী লাগবে একজন, তাই ওকে নিয়ে এসেছি। মেয়েটা আর কিছু না বলে ব্যাগ হাতে নিয়ে বাইকে উঠতে নিলে জাহিদ তাকে থামিয়ে দিয়ে বলল, আরে থামো থামো, আগে বলো সোনা গয়না টাকা পয়সা কি কি আনছো দেখি। মেয়েটা বলে, চিন্তা করো না, হাতের কাছে যা পেয়েছি সব নিয়ে এসেছি। আর নগদ টাকা আব্বুর ড্রয়ার থেকে বেশি পাইনি, 3 লাখ টাকা পেয়েছি, সেটা নিয়ে এসেছি। ছেলে দুটা একজন আরেকজনের দিকে তাকে একটা শয়তানি হাসি দিল। এবার মেয়েটা বাইকে উঠতে নিলে জাহিদ ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দিল। জাহিদের বন্ধু গিয়ে ব্যাগটা হাতে নিয়ে হাসতে হাসতে বলল, দোস্ত নিয়ে চল, এটাকে কয়েকদিন এনজয় করা যাবে। জাহিদ বলল, পাগল তুই, আমাদের যা দরকার তা পেয়ে গেছে, বাড়তি কোনো ঝামেলা দরকার নেই, চল এখান থেকে। মেয়েটা যেন আশ্চর্যের চরম পর্যায়ে গিয়ে হাঁ করে তাকিয়ে আছে। জাহিদ এসব কি বলছে? মেয়েটার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না।
জাহিদ বাইকে উঠে মেয়েটার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, এভাবে কি দেখছো পাপাকে পারি? গত 1 বছর ধরে তোমার পেছনে যে সময় এবং শ্রম দিয়েছি তার মূল্য হিসেবে এই টাকাটা খুবই কম, তবুও মেনে নিলাম তোমার খাতিরে। এখন বাড়ি চলে যাও সোজা। মেয়েটা এবার হিচকি তুলে কান্না করে দিয়ে বলল, না, তুমি এমনটা করতে পারো না আমার সাথে, তুমি আমাকে ভালোবাসো। জাহিদ আবারও হেসে বলল, কিসের ভালোবাসা? আমি তোমাকে ফাঁসিয়েছিলাম নিজের জালে, যে উদ্দেশ্যে ফাঁসিয়েছিলাম আর সেটা সম্পূর্ণ হয়েছে, তা এখন গো টু হেল। এই বলে জাহিদ বাইক স্টার্ট করলো। মেয়েটা উঠে দাঁড়িয়ে রাগে চিৎকার করে দৌড়ে এসে বাইক সহ ধাক্কা দিয়ে ফেলে দিল তাদের দুজনকে। মেয়েটা তাদেরকে পরন্ত অবস্থাতেই কিল ঘুষি লাথি মারতে মারতে বলতে লাগলো, আমি তোকে ভালোবেসেছিলাম, তোকে বিশ্বাস করেছিলাম, তোর জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিলাম, আর তুই আমাকে ধোঁকা দিলি। জাহিদ কোনো রকম উঠে মেয়েটাকে সজোরে কয়েকটা আঘাত করে রক্তাক্ত করে নিচে ফেলে দিল। জাহিদের বন্ধু উঠে এসে মেয়েটাকে লাথি দিতে দিতে বলল, দোস্ত, এটাকে বাঁচিয়ে রাখা যাবে না, নাহলে পরে কোনো ঝামেলা করবে, আমরা ফেসে যাব। জাহিদ বলল, ঠিক বলেছিস, এটাকে মেরে পুঁতে দিতে হবে, না থাকবে লাঠি, না থাকবে সাপ। মেয়েটা রক্তাক্ত মুখে কান্না করতে করতে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। জাহিদ বাইক থেকে একটা লোহার শিক বের করে এনে মেয়েটার মাথার কাছে ধরে হালকা করে বাড়ি দিতে দিতে বলল, যেতে দিয়েছিলাম তোকে, কেন শুধু শুধু ঝামেলা করলি, এখন মর। এ বলে জাহিদ লোহার শিকটা উপরে উঠালো মেয়েটাকে শেষ আঘাতটা করার জন্য। ঠিক তখনই একটা হুইসেলের শব্দ ভেসে আসলো পেছন থেকে। জাহিদ থেমে গেল এবং তার বন্ধুকে বলল, কিছু শুনতে পাচ্ছিস তুই? জাহিদের বন্ধু বলল, হ্যাঁ, একটা চিকন শরীর অদ্ভুত হুইসেল। কোথা থেকে আসছে বলতো? জাহিদ টেনশনে বলল, তাড়াতাড়ি খোঁজ, কেউ নিশ্চয়ই আমাদের দেখে ফেলেছে, আবার ফেসে যাব। জাহিদের বন্ধু বলল, খোঁজার কথা বাদ দে, এটারে ছাড়, আমাদের এখনই পালাতে হবে, চল চল। জাহিদ হাত থেকে লোহার শিকটা ফেলে তাড়াতাড়ি এসে পরে থাকা বাইকটা উঠালো। জাহিদের বন্ধু তাড়াতাড়ি পেছনে বসে বললে, স্টার্ট কর জলদি। জাহিদ কয়েকটা কিক মারল, কিন্তু বাইকে স্টার্ট হচ্ছে না। হুইসেলের আওয়াজটা ধীরে ধীরে কাছে আসছে, কিন্তু কে বাজাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। জাহিদের বন্ধু রাগান্বিত হয়ে বলল, কি হচ্ছে, বাইক স্টার্ট করছিস না কেন, তাড়াতাড়ি কর। জাহিদ চিৎকার করে বলছে, চেষ্টা তো করছি। এই বলে জোরে একটা কিক মারতে বাইকে স্টার্ট নিল। দুজনেই খুশি হয়ে গেল। জাহিদ যখনই বাইক টান দিতে যাবে তখনই জাহিদের বন্ধু ধপাস করে বাইক থেকে পড়ে গেল। জাহিদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিরে, কি হয়েছে তোর, ওর তাড়াতাড়ি, আমাদের যেতে হবে। কিন্তু জাহিদের বন্ধু কোনো রেসপন্স করল না, নিচে পড়ে রইল মুখ থুবড়ে। জাহিদ রাগে বাইক থেকে নেমে তার বন্ধুকে লাথি দিয়ে বলল, এটা মজা করার সময় না, এভাবে পড়ে আছিস কেন, উঠ বলছি। কিন্তু জাহিদ লক্ষ্য করল তার বন্ধুর কোনো নাড়াচড়া নেই এবং সারা শরীর কেমন যেন সাদা হয়ে গিয়েছে, যেন রক্তশূন্য দেহ। জাহিদ এবার ধীর কণ্ঠে ডাক দিল, দোস্ত, কি হয়েছে, কথা বল। এই বলে ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে লাগলো। ওই মেয়েটা একটু দূরেই রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। জাহিদ আর কাউকেই দেখতে পেল না আশেপাশে। তার বন্ধুকে ধরে ওঠানোর চেষ্টা করতে নিলে দেখল একদম নিস্তেজ শরীর, মরে পড়ে আছে রক্তশূন্য হয়ে। জাহিদ দেখল তার বন্ধুর গলার নিচে 2টা দাঁত বসানোর চিহ্ন। এটা দেখে জাহিদের আত্মা শুকিয়ে গেল। ঢোক গেলে তার বন্ধুকে রেখে একাই পালিয়ে যাওয়ার জন্য পেছনে ঘুরতেই ঠিক তার পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গিয়ে ভয়ে উল্টে পড়ে গেল। জাহিদ দেখল লাল জামা পরিহিত এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটের 2 পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার মানে বন্ধুর রক্ত সে শুষে নিয়েছে। জাহিদ পা দিয়ে ঠেলে ঠেলে পিছাতে পিছাতে আতঙ্কিত গলায় বলতে লাগলো, কি তুমি, আমার বন্ধুকে কেন মারলে, খবরদার আমার কাছে আসবে না। সে সাপের মতো লম্বা জিহ্বাটা বের করে ঠোঁট বেয়ে পড়া রক্তগুলো চেটে খেয়ে হাসি দিয়ে বলল, আমি ভাসিলা, শিকার খুঁজছিলাম আর পেয়েও গেলাম, একটা নয় 2টা শিকার, খোরাকটা ভালোই জমবে। জাহিদ ভয় পেয়ে কোনোরকম উঠে সেখান থেকে দৌড় দিল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তখনই ভাসিলা বিদ্যুৎ বেগে জাহিদের সামনে গিয়ে দাঁড়িয়ে চুলের মুঠি ধরে উপরে তুলে ধাম করে এক আছাড় মারল। জাহিদের মুখ থেকে গদগদ করে রক্ত বের হয়ে এলো এক আছাড়ে। ভাসিলা এবার জাহিদের
ঠ্যাং ধরে টানতে টানতে ওই মেয়েটার কাছে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলল। জাহিদ কান্না করতে করতে হাত জোর করে বলতে লাগলো ছেড়ে দিতে। ভাসিলা গিয়ে জাহিদের বুকের ওপর লাথি দিয়ে চেপে ধরে বলল, একটা মেয়ে তোকে বিশ্বাস করে তার সবকিছু ছেড়ে চলে এসেছে, আর তুই তাকে জানে মেরে ফেলতে চেয়েছিলি। তোকে তো ছেড়ে দেওয়া যাবে না, তাহলে আমার ইগো হার্ট হবে। জাহিদ বারবার ক্ষমা চাইতে লাগলো। ভাসিলা এবার তাকে এক হাতে উঠিয়ে চোখের সামনে এনে বলল, যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলে তাদের কোনো ক্ষমা নেই। এই বলে সুচালো দাঁতগুলো বের করে খপ করে ঘাড়ে কামড় বসিয়ে দিল। চুকচুক মুহূর্তেই জাহিদের রক্ত শুষে নিয়ে তার দেহটা রাস্তার একপাশে ছুঁড়ে মারল। এরপর ভাসিলা এক তৃপ্তির ঠেকুর তুলে বলল, যাক, আজকে ডিনারটা জব্বর হয়েছে, এবার যাওয়া যাক। এই বলে পা বাড়াতেই মেয়েটার দিকে চোখ গেল। ভাসিলা একা একাই বলল, মেয়েটি এভাবে পড়ে থাকবে এখানে? থাকলে থাক, তাতে আমার কি? 1 বছরের পীড়িতের নাগরের জন্য বাপ মায়ের ভালোবাসা ছেড়ে যারা চলে আসতে পারে তাদের অবস্থা এরকমই হওয়া উচিত। আরে ভাই, পালিয়ে বিয়ে করার মাঝে কোনো সার্থকতা আছে নাকি? একজনের ভালোবাসার জন্য যদি আরো 4 জনের ভালোবাসা ছেড়ে দিতে হয়, তাহলে সেটা কিসের সার্থকতা? পরিবারকে মানিয়ে ধুমধাম করে ব্যান্ড বাজিয়ে প্রিয় মানুষটাকে পাওয়ার মাঝে যে শান্তি আছে, সেটা এখনকার পোলাপান কি বুঝবে? কিন্তু আমি এমন বড়দের মতো কথা বলতেছি, আমি তো এখনো হাবি আত্মা। না জানি এই তালিব ভাইয়ের মাথায় কবে আসবে আমার আর আতিশের বিয়ের চিন্তা। আতিশকে নিজের সাথে ল্যাবে রেখে আমাকে বানিয়ে রেখেছে কাজের বুয়া। আমার বাজার করতে হবে, আমার রান্না করতে হবে, থালা বাসন ধুইতে হবে। আর ওইদিকে প্রফেসরেরও কোনো কাজ নেই, সেই যে গেল ব্যবস্থা করবে বলে আর দেখা নেই। মাঝে মাঝে মনটাই চায় সবগুলোরই ধৈরা ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেয়ে ছেড়ে দেয়। ভাসিলা একা এসব বলতে বলতে চলে যাচ্ছিল। একটু সামনে গিয়ে আবার পেছনে ফিরে তাকিয়ে পরে থাকা মেয়েটার দিকে তাকালো। এবার একাই বলল, তাতে আমার কি? আমি তাকে বাঁচিয়েছি, এটাই অনেক। এখন আবার হাসপাতালে নেব নাকি? আমি অতটাও ভালো না। এবার আর একটু সামনে এগিয়ে গিয়ে আবার থেমে পেছনে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বলছি তো, আমি অতটাও ভালো না। কেন আমার মাঝে এসব ভালো মানুষ জেগে উঠতে চাইছে? পারবো না আমি তাকে হাসপাতালে নিয়ে যেতে। এবার আর একটু এগিয়ে গেল এবং আবার থেমে গেল। এবার জিতে ভাসিলা হালকা চিৎকার করে নিজের চুল ধরে টেনে বলল, মানুষের মধ্যে থাকতে থাকতে আমিও মানুষ হয়ে যাচ্ছি দিন দিন। দৃশ্য পরিবর্তন। নাফিকে আসতে দেখে ফাতিহা খুশি হয়ে সিসিটিভি ফুটেজটা নিয়ে এগিয়ে এলো। নাফি দূর থেকেই বলল, আমি সব জানি। ওরা কোন ওয়ার্ডে আছে ফাতিহা? ফাতিহা বলল, চলো আমার সাথে। ফাতিহা নাফিকে নিয়ে আইদ এবং কথার ওয়ার্ডে চলে গেল। সেখানে গিয়ে দেখা গেল ডাক্তার আইদের মাথার ব্যান্ডেজ খুলে ক্ষতের স্থানটা ওয়াশ করছে। নার্স তাকে সাহায্য করছে। নাফিকে দেখে ডাক্তার বলে উঠল, দয়া করে এই মুহূর্তে কোনো ভিজিটর অ্যালাও না, বাইরে যান, পেশেন্টকে একা থাকতে দিন। ফাতিহা পেছন থেকে বলল, ডাক্তার সাহেব, আমি আছি এখানে, সমস্যা নেই, আপনি আপনার কাজ করুন, সে কোনো বিরক্ত করবে না। ডাক্তার আর কিছু না বলে নিজের কাজ করতে থাকলো। নাফির কাছে এসে আইদের বুকের বাঁ পাশে হাত রাখল। ডাক্তার কিছু বলতে নিয়ে নাফি বলল, আপনি আপনার কাজ করেন, আমি যা করছি তার দিকে খেয়াল না রাখলেও চলবে আপনার। ফাতিহা বলল, নাফি কি করতে চাচ্ছ তুমি? নাফি ফাতিহাকেও চুপ করিয়ে দিয়ে আইদের বুকের বাঁ পাশে একদম হৃৎপিণ্ডের উপর হালকা চাপ দিয়ে চোখ বন্ধ করে মনে মনে কিছু পড়তে লাগলো। ডাক্তার এবং নার্স অবাক হয়ে ফাতিহার দিকে তাকালে ফাতিহা ইশারায় তাদের শান্ত থাকতে বলল। ধাপ করে চোখ খুলল নাফি। চিন্তিত চেহারায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, বাইরে এসো, তোমার সাথে কথা আছে। এই বলে হনহনিয়ে বের হয়ে গেল সেখান থেকে। ফাতিহা কিছুই বুঝতে না পেরে ডাক্তারকে বলল, সরি, আপনারা আপনাদের কাজ করুন। ফাতিহা বাইরে বের হয়ে দেখল নাফি বেঞ্চে বসে আছে মাথা নিচু করে, চুল টেনে ধরে। ফাতিহা গিয়ে নাফির পাশে বসে তার উরুতে হাত রেখে বলল, কি হয়েছে নাফি, তুমি এমন করছো কেন? নাফি মাথা তুলে বলল, আইদ এবং কথার হৃৎপিণ্ড সচল থাকাটা পুরোটাই ধোঁকা। সত্যি বলতে তাদের শরীরে আত্মা নেই, তাদের আত্মার শরীর নেওয়া হয়েছে অ্যাক্সিডেন্টের পরেই। ফাতিহা অবাক হয়ে একটু লাউডলি বলল, মানে কি বলছো তুমি? সজ্ঞানে ফিরে ফাতিহা চারপাশে তাকিয়ে আবার গলার আওয়াজ কমে আস্তে করে জিজ্ঞাসা করল, মানে কি বলছো? আত্মা তাদের মাঝে নেই মানে কি বলতে চাও? নাফি বলল, রংধনু দুনিয়ার অধিপতি হুররাম, সে তাদের আত্মা নিয়ে গিয়েছে। যতক্ষণ না সে আত্মা ছাড়বে ততক্ষণ ওদের জ্ঞান ফিরবে না। ফাতিহা আরো অবাক হয়ে বলল,
কথা তো রংধনু দুনিয়া থেকে অনুমতি ক্রমেই পৃথিবীতে এসেছিল আইদের কাছে। তাহলে হুররাম কেন এমনটা করবে? নাফি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, আমার জন্য। ফাতিহা এবার রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তোমার জন্য মানে? তুমি কি করেছো সবার অজান্তে? নাফি, সত্যি করে বলো কি হচ্ছে? হুররাম কেন আইদার কথাকে নিয়ে যাবে হঠাৎ করে? তখনই নাফি অদ্ভুতভাবে উঠে করিডোরের দিকে তাকালো। ফাতিহাও সেই দিকে তাকিয়ে অবাক হয়ে দেখল সামরুনের মতো দেখতে মেয়েটা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। সাথে তার আব্বু আম্মু। নুরিনের আব্বু আশরাফ আলী স্যালাইনের বোতলটা এক হাতে উঁচু করে ধরে রেখেছে। নাওফি ভাঙা ভাঙা পায়ে নুরিনের দিকে এগিয়ে যেতে লাগলো। ফাতিহা অবাক হয়ে দাঁড়িয়ে আছে এই ভেবে যে নুরিন তো ডিসচার্জ হয়ে গিয়েছিল এখান থেকে, তাহলে এখন আবার কোথা থেকে আসলো? নাওফি গিয়ে নুরিনের সামনে দাঁড়ালে আশরাফ আলী এবং মাহমুদা একটু অবাক হয়ে একে উপরের দিকে তাকালো। নাওফি হাঁটু গেড়ে নুরিনের সামনে বসে অশ্রু ভেজা জলে বলল, কেমন আছো তুমি নুরিন? নুরিন কিছু না বলে তার আব্বু আম্মুর দিকে তাকালো। আশরাফ আলী জিজ্ঞাসা করল, ভাই কে আপনি? নুরিনকে কিভাবে চেনেন? নাওফি তার কথার জবাব না দিয়ে নুরিনকে বলল, এখনো কি কথা বলতে পারো না তুমি? আশরাফ আলী এবং মাহমুদা হালকা ভয় পেল, কারণ নুরিন যে কথা বলতে পারত না এটা এই শহরের কেউ কিভাবে জানবে? জানলে গ্রামের মানুষেরা জানতে পারে। মাহমুদা একটু ঘাবড়ে গিয়ে বলল, আপনি কি নুরিনকে চেনেন ভাই? নাওফি এবারও তার কথার জবাব না দিয়ে নুরিনকে বলল, খুব তাড়াতাড়ি ম্যাজিক হতে চলেছে, তৈরি থেকো। এই বলে নুরিনের গালে হাত দিয়ে উঠে যেতে লাগলেও নাওফি, যখন সবাই নাওফি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে তখন আমরা দেখতে পাই নুরিনের ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি। দৃশ্য পরিবর্তন। দেখ ভাই, মায়াটা দেখতে ফাটাফাটি না? একদম যেন ঘুমন্ত পড়ি। বিয়ে করতে হলে এমন মেয়েকে বিয়ে করা উচিত, যাতে সকাল সন্ধ্যা ঠাস ঠুস ক্রাশ খাওয়া যায়। কথাগুলো বলছিল সালাম। সালামের কথা শুনে হাকিম চোখ বড় বড় করে বলল, হালা আনারকলির সস্তা আশিক, আমরা মর্গে দাঁড়িয়ে আছি আর তুই যাকে ঘুমন্ত পুরি বলছিস ওটা ডেড বডি হারামি। সালাম মাথা চুলকে বলল, তাই নাকি? এই জন্য তো বলি নড়াচড়া করে না কেন মাইয়াটা। কি খারাপ দিন আইসা আমার, শেষ পর্যন্ত মরা মানুষের সাথে টাঙ্কি মারতেছি। হাকিম বলল, তা তুই কোন কালের জেতা মানুষ? ভূত হয়ে ঘুরছিস, কয়েক যুগ হয়ে গেছে, এখনো মানুষের স্বভাব গেল না? সালাম বলল, কেউ কইছে মানুষের স্বভাব তো সেদিনই চাইরা দিছি, যেদিন দেখছি মানুষ কুত্তার বাচ্চা কোলে করে নেয় আর নিজের বাচ্চাকে হাঁটিয়ে নেয়। হাকিম বলল, কথাটা খারাপ কস নেই ভাই, পৃথিবীতে মানুষ এসেছিল পাপের জন্য, আবার পৃথিবী ধ্বংস হবে পাপের জন্য। সালাম বলল, বাচ্চা থাকতে আমি একটা ভয়ানক পাপ করেছিলাম ভাই। হাকিম কৌতূহলে বলল, কি সেটা? সালাম বলল, লোকাল বাসে উঠে এসি অন করতে বলেছিলাম। হাকিম হাসতে হাসতে বলল, এই পাপের শাস্তি তো জাহান্নামে হবে না তোর। আর আমি একবার লোকাল বাসে উঠেছিলাম, সেটা অ্যাক্সিডেন্ট করে গাছের সাথে বাড়ি খেয়েছিল। পরে জানতে পারলাম ওই বাসের নাকি ব্রেক নাই, থামানোর দরকার হলে ড্রাইভার যে কোনো একটা গাছের সাথে ধাক্কা লাগিয়ে দেয়। সালাম বলল, কস কি? অমন অ্যাক্সিডেন্ট হওয়ার পর কি তুই তখন মরে গেছিলি? হাকিম বলল, মনে নাই, অনেক আগের কথা তো। সালাম একটু ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা তুই তো নিজের অনেক বুদ্ধিমান ভাবস, তাহলে আমি একটা প্রশ্ন করি, পারলে উত্তর দে। হাকিম বলল, কর কর। তোর যে কোনো প্রশ্নের উত্তর আমি চুটকি মেরে দিয়ে দেব। সালাম বলল, তাহলে বল, যখন তোর জন্ম হয়েছিল তখন তোর বয়স কত ছিল? হাকিম ভ্যাবা জায়গা খেয়ে বলল, এটা কি ধরনের আর কি, এমন উদ্ভট প্রশ্ন করে পাঠক মহলে আমার বেইজ্জতি করতে চাইছিস তুই? সালাম বলল, তোর আবার বেইজ্জতি? হন ভাই, বেইজ্জতের চেয়েও তোর চেয়েও বেশি ইজ্জত আছে। প্রশ্ন উত্তর পারিস না, আবার আইসোস নিজের বুদ্ধিমান দাবি করতে নিজেরে। হাকিম রেগে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল সালামের গালে। সালাম ফুসতে ফুসতে এবার হাকিমের গালে একটা ঠাস করে চড় বসিয়ে দিল। হাকিম রাগে আগুন হয়ে সালামের গালে আরেকটা বসিয়ে দিল। সালাম আবার সাথে সাথে হাকিমের গালে আরেকটা বসিয়ে দিল। ঠিক তখনই সেখানে নাওফি চলে এলো এবং বলল, কিরে সালাম, তুই হাকিমকে থাপ্পড় মারলি কেন? সালাম হাকিমের চুল ধরে মাথা নাড়তে নাড়তে বলল, ওস্তাদ আপনি জানেন এই হাকিম মার কত বড় বদমাইশ। ওই কয় ওস্তাদের চোখ ভালো না, মায়া দেখলে চাইয়া থাকে গোড়াইয়া। ফাতিহা ম্যাডামের মতো সুন্দরী বউ থাকতে ওস্তাদ বাইরের কাউয়া দেখে। হুন হাকিম্মা, আমাকে ওস্তাদ সবচেয়ে ভালো মানুষ, সবসময় শিক্ষা আদর্শ আর শিষ্টাচার সাথে কাজ করে। আর রিসেপশনিস্টের মাইয়াটার নাম না মারিয়া, তার আমার অনেক ভাল লাগছে। নাফি ধমক দিয়ে থামে বলল, কি বলছিস এগুলা? আর হাকিম, তুই কি সত্যি এইসব কইছিস আমার নামে? হাকিম সালামের গালে একটা থাপ্পড় বসিয়ে বলল, ওস্তাদ তালিফের দাদির কিরা,
আমি এসব কিছুই করি নাই। ওপর থেকে তালিফের দাদি পান খেতে খেতে বলল, আর কত আমারে কিরা দিবি বজ্জাতেরা, তোগুলো একটা দুনিয়া সাইরে আইয়াও শান্তি পাই না। নাফি বলল, আচ্ছা ফালতু কথা বাদ দাও, এখন কাজের কথা শোন। আগামীকাল থেকে হাসপাতালে থাকবে পুরোটা আমার নিয়ন্ত্রণে। আমি হাসপাতালে আমার ম্যাজিক ছড়িয়ে দিব। এখানে স্টাফ থেকে ডাক্তার, নার্স, এমনকি সকল পেশেন্টও আমার নিয়ন্ত্রণে থাকবে। এখান থেকে শুরু হবে হুররাম আর আমার লড়াই। সালাম বলল, তার জন্য আমাদের কি করতে হবে উস্তাদ, হুকুম করুন। নাফি বলল, আজ রাতে মর্গ থেকে 4টা লাশ গায়েব করবি। 4টা লাশ নিয়ে হাসপাতালের 4 কোণে দাফন করে দিবি। এটা তোর কাজ সালাম। হাকিম বলল, আমার দায়িত্ব কি উস্তাদ? নাফি বলল, তুই যাবি আমার অসম্পূর্ণ কাজটা পূরণ করতে। আমার একটা মাথার খুলি লাগবে, ওটা তুই নিয়ে আসবি। এবার নাফি একটু এগিয়ে গিয়ে রহস্যময় হাসিতে নিজেই বলল, হুররাম, তুমি ভেবেছ আইদার কথাকে নিয়ে গিয়ে আমাকে আটকে ফেলবে? আমি তোমার ফাঁদে এত সহজে পা দিচ্ছি না, বরং তুমি আমার ম্যাজিকে ফেসে যাবে। দৃশ্য পরিবর্তন। দেখা যায় হাসপাতালের মেইন গেট দিয়ে প্রবেশ করছে ফাসিলা ওই আহত মেয়েটাকে নিয়ে। এক ওয়ার্ড বয় হুইল চেয়ার নিয়ে তাড়াতাড়ি এগিয়ে এলো। ফাসিলা মেয়েটাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আমি মেয়েটাকে চিনি না, রাস্তায় পড়েছিল তাই নিয়ে আসলাম, এখন তোমাদের দায়িত্ব। এ বলে ফাসিলা সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই চোখ পড়ল 3 তলার করিডরে। সেখানে দাঁড়িয়ে আছে নরিন তার আব্বু আম্মুর সাথে। ফাসিলা আশ্চর্য চোখে হা করে তাকিয়ে বলে উঠল, সামারুন। আইদ এবং কথার ঘুম ভাঙল রংধনুর দুনিয়ায় একটি বদ্ধ ঘরে। ঘরটার 4 দেয়ালে রংধনুর মতো রোশনি প্রতিফলিত হচ্ছিল। দরজা জানালা বিহীন ঘরে আইদ এবং কথা অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছে। খেয়াল করে দেখল তাদের শরীর আলোক রোশনির মতো। নিজেদের শরীর নিজেরাও স্পর্শ করতে পারছে না। আইদ একটু ভীত হয়ে কথাকে জিজ্ঞাসা করল, আমরা কি মৃত্যুবরণ করেছি কথা? কথা নিজের শরীরের দিকে তাকিয়ে বলল, হয়তো না, যদি মরে যেতাম তাহলে এই রংধনুর দুনিয়া আসতাম না। নিশ্চয়ই হুররাম আমাদের দেহ থেকে আত্মা নিয়ে এসেছে। তখনই ঘরের এক পাশের একটা দেয়ালে দুটো দিক দিয়ে ফাঁকা হয়ে দরজার মতো কিছু তৈরি হয়ে গেল। 2 জন সৈন্যসহ সেখানে হনহনিয়ে হেঁটে প্রবেশ করলো হুররাম। হুররামকে দেখে কথা রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করল, এসব কি হুররাম? আমাদেরকে এভাবে এখানে নিয়ে আসার মানে কি? হুররাম বলল, শান্ত হও, তোমরা এখানে আমার বন্ধু হিসেবে নয়, আমার মেহমান হিসেবে এসেছ। তোমাদের বন্ধু যা করেছে তাতে আমি সহ আমার পুরো রাজ্য পেরেশানিতে আছে। তাকে নিয়ে আসার জন্য আমার অনুসারীদের পাঠিয়েছিলাম, অথচ সে খবর পাঠিয়ে দিল তার যখন ইচ্ছা তখন সে আসবে। সে নিজেকে কি ভাবে? আইদ বলল, আপনার ক্রোধ জায়েজ হুররাম, কিন্তু আমি অথবা কথা কেউ তার সাথে এই মামলায় সম্পৃক্ত নই। হুররাম বলল, আমি সেটা জানি, আর সেজন্যই মেহমান হিসেবে নিয়ে এসেছি, না হলে তো বন্দি বানিয়ে নিয়ে আসতাম। তোমাদেরকে ফেরত নিতে হলেও ইমাম নাফি আমার সাথে দেখা দিবে। আইদ ফিক করে হেসে দিল। হুররাম ধমাকের স্বরে বলল, হাসছে কেন? আমি কি মজা করছি এখানে? আইদ বলল, ক্ষমা করবেন, কিন্তু আপনার উচিত ইমাম নাফির সম্পর্কে আরো ভালো করে খোঁজ নেয়া। সে যেহেতু বলেছে তার যখন ইচ্ছা হবে তখনই দেখা করবে, তার মানে সে সেটাই করবে। এবার আপনি তার মাকে জিম্মি করলেও কাজ হবে না। হুররাম বলল, তুমি মনে হচ্ছে খুব ভালো করে চিনো তাকে। আইদ বলল, হ্যাঁ, তার হাত ধরেই তো এই পথে আসা আমার। শুনুন হুররাম, নাফি সেটাই করবে যেটা তার মন বলবে। আপনার জন্য ভালো হবে কূটনৈতিক চাল না চেলে তার সাথে খোলা মাঠে লড়াই করা। হুররাম একটু ভেবে বলল, দেখা যাক সে কি করতে পারে। আমি গিয়েছিলাম রানী ফারিস্তার সাথে দেখা করতে, তাকে তো পাইনি, তবে তার মানুষ্য স্বামী, কি যেন নাম, মালিফ না কালি, ও কথা বলল তালিফ। হুররাম বলল, হ্যাঁ ওই নালিফ, তার সাথে কথা হয়েছে। নাফি জিজার এক বিশাল সৈন্যর মাথা ব্যবহার করেই রংধনুর দুনিয়ায় প্রবেশ করেছিল সেদিন। কথাইদের কানে ফিসফিস করে বলল, হুররামের নাম মনে রাখা নিয়ে একটু ঝামেলা আছে। আইদ হুররামকে বলল, তো গুররাম এখানে আমাদের কয়দিন রাখবেন? হুররাম রেগে বলল, গুররাম না হুররাম। আইদ বলল, যাই হোক, হুররাম আমাদেরকে এখানে কয়দিন থাকতে হবে? হুররাম বলল, যতদিন না ইমাম নাফির উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি, সে আসলে কি করতে চাইছে, চাঁদের পরীক্ষা দিয়ে তার কাজ কি। আইদ বিড়বিড় করে বলল, তাহলে আর এই গল্পে মুক্তি হবে না বলে মনে হচ্ছে। তখন একজন সৈন্য এসে জানালো, হুররাম, আজাজ নামের একজন লোমুর শয়তান আপনার সাথে দেখা করতে চায়, সে বাইরে অপেক্ষমান। হুররাম অবাক হয়ে আইদ আর কথার দিকে তাকালো। আইদ বলে, এখন আবার বলবেন না যে তাকেও নাফি পাঠিয়েছে? হুররাম বলল, সেটা তো তার কথা শুনেই বোঝা যাবে।
এই বলে হুররাম বের হয়ে গেল সেখান থেকে। ঘরটা আবার আগের মতো বন্ধ হয়ে গেল। কথাইদের কাছে এসে বলল, একটা জিনিস লক্ষ্য করেছো তুমি? হুররাম কিন্তু নাফির নাম ঠিকঠাক মতো নিয়েছে প্রতিবারই। আইদ মুচকে এসে বলল, কারণ নাফি তার পেছনে আঙুল দিয়ে রেখেছে, তার নাম ভুলে গেলে কি করে হবে? কথা বলে যা, এসব কি কথা? আইদ বলল, সঠিক কথা। শোনো, যদি তুমি কারোর মনে চিরতরে জায়গা করে নিতে চাও, তাহলে হয় তার বড় কোনো ক্ষতি করো, না হয় তার কাছে থেকে টাকা ধার নিয়ে হারিয়ে যাও। সে তোমাকে কোনো দিনও ভুলবে না। কথা বললো, সেসব বাদ দাও, এখন বলো আমরা কি করব? এখানেই হুররামের হেফাজতে থাকবো? আইদ বলল, থাকলে তো কোনো সমস্যা হবে না, নাফি যা করার করুক, আমরা এসব ঝামেলায় না পড়লেই হলো। এমনিতেই আমি ঝামেলা থেকে দূরে থাকতে চাই। কথা বললে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে হতে পারে হুররাম আমাকে আর কখনো পৃথিবীতে যেতেই দিবে না। তখন কি হবে? আইদ চিন্তিত হয়ে বলল, তাহলে তো উড়তে থাকা তীর পেছনে নিতেই হয়। দৃশ্য পরিবর্তন। দেখা গেল সালাম নাফির কথা মতো 4টা মৃতদেহ হাসপাতালের 4 কোণে দাফন করতে হাত ঝাড়তে ঝাড়তে হাসপাতালে প্রবেশ করছে। তখনই চোখ পড়ল ভাসিলার দিকে। ভাসিলা 3 তলায় দাঁড়িয়ে থাকা নরিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সালাম থতমত খেয়ে বলল, এই বান্দর এখানে আইলো কই থিকা? বুঝলাম না, সবগুলোর কি হইল রে? এক এক করে সবাই এখানে আসে হাজির হইতেছে। ভাসিলা 3 তলায় যাওয়ার জন্য পা বাড়াতে এক ঝটকায় সালাম এসে সামনে দাঁড়িয়ে 32টা দাঁত বের করে বলল, আরে ভাসিলা আন্টি, তুমি এখানে কি করছো? ভাসিলা সালামকে দেখে আরো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? সালাম বলল, বুঝেছি, লেখক তোমারও ডায়লগ দেয় নাই, তাই আমারটা কপি করতেছো। সমস্যা নেই, কপি করো। আমি কি হাকিম নাকি যে ডায়লগ কপি করলে থাপ্পড় মারবো? আমার মনে অনেক বড়, দানবীর বংশের পোলাপান আমি। ভাসিলা সালামের মুখ চেপে ধরে বলল, এ ফালতু কথার ফ্যাক্টরি, থামো, আমার প্রশ্নের উত্তর দাও, তুমি এখানে কেন? সালাম ভাসিলার হাত সরিয়ে বলল, চলো তোমাকে সব বলছি, তবে আপাতত নিজেকে সামলাও, সবাই তোমার দিকে তাকিয়ে আছে হা করে। ভাসিলা চারপাশে তাকিয়ে দেখল সত্যি সবাই তার দিকে তাকিয়ে আছে, যেন সে কোনো ভিনগ্রহী। ভাসিলা আস্তে আস্তে জিজ্ঞাসা করল, তার মধ্যে কিভাবে তাকিয়ে আছে কেন? কখনো এত সুন্দরী মেয়ে দেখে নাই? সালাম বলল, হ্যাঁ এটা সুন্দরী, তারা আমাকে দেখতে পাচ্ছে না, সবাই ভাবছে তুমি একলা একলাই কথা বলতেছো, তাই সবাই তোমাকে পাগল ভেবে তাকিয়ে আছে। ভাসিলা বিষয়টা বুঝতে পেরে একটু লজ্জা পেল এবং সালামের সাথে সেখান থেকে বের হতে যেতে নিলে মারিয়া নামের সেই মেয়েটা এসে সুন্দর করে হাসি দিয়ে বলল, ম্যাম, আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। অদৃশ্য সালাম পাশ থেকে বলল, হাই, কি সুন্দর কণ্ঠ তার, তার নাম লাইলা হলে আমি তার মজনু হয়ে যেতাম। ভাসিলা হালকা কাশি দিয়ে তোলসানো কণ্ঠে বলল, না না, কোনো সমস্যা নেই, আসলে আমার নিজের সাথে কথা বলার অভ্যাস আছে তো, তাই এই আর কি। মারিয়া বলল, আচ্ছা এই কথা, এটা তো ভালো, তো নিজের সাথে বোঝাপড়া করার চেয়ে শান্তি আর কিছুতেই নেই। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে ম্যাম, আপনি দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দরী, চাইলে 1 কাপ চা শেয়ার করতে পারেন আমার সাথে? ভাসিলা আর চোখে তাকিয়ে সালামকে বলল, শোন কি বলে, আমি অনেক সুন্দরী। সালাম বলল, হুদ্দাই, মাইয়াটা চশমা পরে নেই বলে চোখে কম দেখতেছে। ভাসিলা পা দিয়ে সালামের পায়ে টুস করে একটা লাথি দিল। মারিয়া বলল, আপনি কার সাথে কথা বলছেন ম্যাম? ভাসিলা বলল, ওই যে বললাম নিজের সাথে। মারিয়া হাসতে হাসতে বলল, ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, তো চলুন চা খাওয়া যাক। ভাসিলাও রাজি হয়ে মারিয়ার সাথে চলে যেতে লাগলো। সালাম একা দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, এটা আমি কি দেখতেছি, মুরগির পেছনে মুরগি, তার মানে পৃথিবীর ডিম শূন্য হতে বেশি সময় লাগবে না। এই বলে সালাম ভাসিলাকে ডাক দিয়ে বলল, তোমার চা চোষা শেষ হলে মর্গে চলে এসো, আমরা সেখানে আছি। ভাসিলা পেছনে তাকিয়ে বলল, হাট ফিঙ্কি আত্মা। দৃশ্য পরিবর্তন। দেখা গেল রাস্তায় পুলিশের গাড়ির সাইরেনে লাইট জ্বলছে। ফরেন্সিক বিভাগের লোকেরা জায়গাটা পরীক্ষা করে দেখছে। সামনেই পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা জাহিদ এবং তার বন্ধুর রক্তশূন্য দেহগুলো। একটা কালো বাইকে করে সেখানে এসে উপস্থিত হল ইন্সপেক্টর ফাতিহা। অলিউদ্দিন দৌড়ে এসে ফাতিহাকে সালাম দিয়ে বলল, ম্যাডাম, 2টা মৃতদেহ, 2টা শরীরই রক্তশূন্য, ধপধপে সাদা। তাদের ওয়ালেট থেকে এনআইডি যাচাই করে আমরা তাদের ফ্যামিলিকে খবর দেওয়ার চেষ্টা করছি। ফাতিহা বলল, ঠিক আছে, আমি মৃতদেহ 2টা দেখতে চাই। এ বলে ফাতিহা স্পটে গিয়ে দেখল সাদা কাপড়ে ঢাকা 2টা দেহ। অলিউদ্দিন গিয়ে কাপড় সরিয়ে দিল। ফাতিহার সামনে গিয়ে
হাঁটু উঁচু করে বসে ভালো করে দেখতে লাগলো। একটা পর্যায়ে ফাতিহা বলল, অলি সাহেব, গ্লাভস দে। অলিউদ্দিন ওয়ান টাইম গ্লাভস এগিয়ে দিল ফাতিহার হাতে। ফাতিহা গ্লাভস পরে নিয়ে জাহিদের মৃতদেহটা ধরে কিছু একটা দেখতে লাগলো। ঘাটটা অন্য পাশে ঘোরাতেই ফাতিহার চোখে পড়ল দুইটা সূক্ষ্ম দাঁতের ছাপ। এটা দেখে অন্য লাশটাও একইভাবে চেক করে দেখলো, ওটাতেও দাঁতের চিহ্ন। ফাতিহা চোখ বড় করে মনে মনে বলল, এরকম খুন তো আরও কয়েক বছর আগে হয়েছিল শহরে। ওগুলো তো ভাসিল এবং তার ডাইনি মা করাতো। তাহলে এগুলো কে করলো? তার মানে কি ভাসিলা আবার স্বীকার করা শুরু করেছে? দৃশ্য পরিবর্তন। দেখা গেল নাওফি মর্গের ফ্লোরে আসন করে চোখ বন্ধ অবস্থায় ধ্যানে বসে আছে। নাওফির চারিদিকে গোল বৃত্তে আবদ্ধ। ঠোঁট কাঁপিয়ে কোনো মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করছে নাওফি, কিন্তু কিছু একটা সমস্যার কারণে সেটা উচ্চারণ করতে পারছে না। বারবার তোতলানো হয়ে যাচ্ছে। এর মাঝে হঠাৎ ঠাস ঠাস শব্দ করে মর্গের লাশের ড্রয়ারগুলো এক এক করে খুলে গেল। নাওফি হালকা কেঁপে উঠল এর সাথে, কিন্তু চোখ মেলে তাকালো না। হঠাৎ ড্রয়ার থেকে হাত পা বাঁকা করে লাশ বের হয়ে আসতে লাগলো। কয়েকটা লাশ একসাথে লাফ দিয়ে উঠে পড়ল ফ্লোরে। এরপর হামাগুড়ি দিয়ে গড়গড় শব্দ করে নাওফির দিকে এগিয়ে যেতে লাগলো। যখনই নাওফির কাছাকাছি গেল তখনই বৃত্তের আবরণে বাড়ি খেয়ে আর্তনাদ করে উঠল। এর মাঝেই সেখানে সালাম চলে আসলো এবং নাওফির আশেপাশে ওই লাশগুলোকে ঘুরতে দেখে সালাম রেগেমেগে বলল, তোরা কেন বাইর হইছস? দেখতেছস না উস্তাদ ধ্যানে আছে? এই বলে হাত থেকে একটা অদৃশ্য লাঠি বের করে তেড়ে গেল এবং এলো পাতারি পেটানো শুরু করলো। সব লাশ এদিক ওদিক ভাগতে লাগলো আর্তনাদ করে। একটার পা ধরে উঁচু করে সালাম পাছায় বাড়ি দিতে দিতে বলল, বাইরে হইছস ভালো কথা, এভাবে হাত পা বাঁকা করে পাঠকদের ভয় দেখাস কেন? আজকে তোর পাছা লাল করে ফেলবো। তাকে ছেড়ে অন্য একটা ধরে তার চুল ধরে পেটে ঘষি দিতে দিতে বলল, বাইরে কি গরম দেখ? ড্রয়ারের ভেতরে ঠান্ডার মাঝে না থেকে বাইরে আসছোস পাকনামি করতে। আজকে তোকে শেষ করে ফেলামো। তখন পেছন থেকে একটা লাশ উঁচু গলায় রাগান্বিত কণ্ঠে, এই ভিঙ্কি আত্মা বলে ডাক দিল সালামকে। সালাম আরও রেগে গিয়ে পেছনে তাকিয়ে দাঁত কটমট করে বলল, সিনিয়র আর্টিস্টের সাথে গল উঁচু করে কথা বলছিস তুই? আজকে তোর একদিন কি আমার কয়দিন লাগে? এই বলে এক লাফে গিয়ে তার বুকের উপর উঠে বসে দুই গালে চড়াতে চড়াতে গাল লাল করে ফেলল। দেখা গেল এই সুযোগে সব লাশ যে যার মতো ওদের ড্রয়ারে গিয়ে ঢুকে পড়ল। সালাম ওইটার বুকের ওপর থেকে সরে গলা ধরে উঁচিয়ে ছুঁড়ে মারল। সে তার ড্রয়ারে গিয়ে পড়ল। এই সব কিছু হচ্ছিল নাওফির আশেপাশেই। নাওফি তখনও চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন। সালাম ফুসফুস করতে করতে বলল, আর কোনোদিন যদি তোগো বাইরে দেখি তাহলে আগুনে পুড়িয়ে দিব হতচ্ছাড়ার দল। আর ড্রয়ার বন্ধ করবে কে? তোদের বাপ। দেখা গেল করুণ সুরে কান্না করতে করতে ড্রয়ারগুলো আপনা আপনি বন্ধ হয়ে যেতে লাগলো এক এক করে। যাক, সব শেষে গালে থাপড়িয়ে লাল করে দিয়েছে সে। ড্রয়ার বন্ধ করার আগে রাগান্বিত কণ্ঠে বলল, তুই প্রথমে নাওফির চাটা বন্ধ কর হারামি। এই বলে ঠাস করে ড্রয়ার বন্ধ হয়ে গেল। সালাম দাঁত কটমট করে বলল, ইসকি মা কি? তখনই নাওফির কণ্ঠ, সালাম। সালাম শান্ত হয়ে তাড়াতাড়ি করে নাওফির কাছে গিয়ে বলল, জি ওস্তাদ বলুন। নাফি বলল, হাকিম এখনো তার কাজ শেষ করে আসছে না কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সালাম বলল, তাহলে আমি এখনই যাচ্ছি ওই বলদটাকে বাঁচাতে। নাফি বলল, এক বলদ যাবে আরেক বলদকে বাঁচাতে? তোর যাওয়ার দরকার নেই, হাকিমকে সাহায্য করার জন্য অলরেডি একজন চলে গিয়েছে। দৃশ্য পরিবর্তন। দেখা গেল হাকিম মাথার খুলি নিয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে রেখেছে কবরস্থানে বসবাস করা ঘুল সম্প্রদায়ের কিছু ভয়ানক জিন। হাকিম বলল, আমাকে তোমরা শত্রু ভেবো না। আমি মারিদ সম্প্রদায়ের রানী ফারিস্তার একজন বিশ্বস্ত সহচর। আমি এখানে একটা কাজে এসেছিলাম, কাজটা শেষ করে চলে যাচ্ছি, আমার পথ ছাড়ো। তাদের মাঝে একজন বলল, তাহলে তো তুই আমাদের সবচেয়ে বড় শত্রু। রানী ফারিস্তা আমাদের রাজা গারকুনকে মেরে ঘোল রাজ্য দখলে নিয়েছে। আমরা রাজা গারকুনের একনিষ্ঠ সৈনিক ছিলাম। আমরা তার সাথে বেইমানি করতে পারবো না, তাই রানী ফারিস্তার অনুগত্য স্বীকার করিনি। এখন তোকে মেরে রাজা গারকুনের আত্মাকে একটু হলেও শান্তি দিব। হাকিম বলল, ভাই, মরা মায়েরা কেন জেল খাটতে চাও? আমি বহুত আগেই মরে গেছি, এখন শুধু মুক্তির অপেক্ষায় আছি। তারা বলল, তাহলে তাই হোক, তোকে মুক্ত করে দিই তোর আত্মা ঝলসে দিয়ে। এই বলে সবাই একসাথে হাকিমের দিকে আগাতে লাগলো ভয়ানকভাবে। হাকিম চিৎকার করে বলল, এক মিনিট, এভাবে কেউ প্রতিশোধ নেয় নাকি? মনে হচ্ছে তোমরা নতুন এই লাইনে।
তার একটু ভড়কে গিয়ে এক উপরের দিকে তাকিয়ে বলল, তাহলে কিভাবে? হাকিম বলল, আমি 1 2 3 বলবো, তারপর একসাথে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। এটাই পৃথিবীর নিয়ম। তারা বলল, তাই নাকি? আচ্ছা, তাহলে শুরু করো। হাকিম আশেপাশে একবার তাকিয়ে হালকা ঢোক গিলে বলা শুরু করলো, 1 2 4। তার অবাক হয়ে বলল, আরে 3 তো বলিসনি। হাকিম বলল, কারণ 3 এখন তাদের মাথার পড়বে খোলস। এটা বলতেই 3টা পাথর বাঁধা একটা দড়ি এসে তাদেরকে এক এক করে আঘাত করে ছিটকে ফেলে দিল। এর সাথে সাথে সেখানে দৃশ্যমান হলো সাদা ফ্রক পরিহিত এক সুন্দরী পরী। সে এসে হাসি মুখে বলল, হ্যালো, তুমি নিশ্চয় হাকিম? হাকিম হাঁ করে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? সে বলল, আমি হাসিয়া, নাফি আমাকে পাঠিয়েছে। তুমি নাকি বিপদে আছো? কই বিপদ? হাকিম ঘুলদের দিকে তাকিয়ে ইশারায় বলল, এই যে বিপদ। হাসিয়া 3 পাথরের দড়ি ঘোরাতে ঘোরাতে বলল, এরা কিসের বিপদ? এদেরকে তো চুটকি মেরেই গেম তামাম করে দেব। এই বলে বিদ্যুৎ বেগে ঘুলদের এক মুহূর্তে এমন ধোলাই করল যে ঘুলরা চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। হাকিমের চোখ ছানা বড়া হয়ে গেল। হাকিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসিয়া কাছে এসে বলল, এভাবে দেখার কি আছে? আমি স্বয়ং শয়তানের সাথে লড়াই করেছি মুরাদ খানের সাথে মিলে, আর এরা তো ছোট্ট ছোট্ট ময়লা মাত্র। হাকিম বলে, মানতে হবে মুরাদ খান কেন এত বড় তান্ত্রিক হয়ে উঠেছিল। হাসিয়া মুচকে এসে বলল, এখন যাওয়া যাক, নফে অপেক্ষা করছে তোমার জন্য। দৃশ্য পরিবর্তন। লোমুর শয়তান আজাজ দাঁড়িয়ে আছে হুররামের সামনে। হুররাম তাকে জিজ্ঞাসা করল, তোর সাহস কি করে হয় আমার সামনে আসার? তুই নিকৃষ্ট শয়তান। আজাজ ধীর গলায় বলল, কারণ আপনার আর আমার প্রতিপক্ষ একজনই। নফি আমার পেছনে আঙ্গুল দিয়েছে। হুররাম থতমত খেয়ে তার এক সৈন্যকে বলল, এই নাফির আঙ্গুল কয়টা? সবার পেছনে আঙ্গুল দিয়ে রেখেছে। আজাজ বলল, আমি এখানে এসেছি আপনাকে একটা তথ্য জানাতে। মনে হচ্ছে এই তথ্য আপনার কাছে কাজে আসতে পারে। হুররাম কৌতূহলে বলল, কি সেটা? আজাজ বলল, আমি বহু বছর বোতলে বন্দি ছিলাম। নাফির বাবা মুরাদ খান আমাকে বন্দি করে রেখেছিল। আমি যেদিন মুক্ত হই এক কৃষকের কোদালের আঘাতে বোতল ভেঙে, সেদিন আমি কি দেখেছিলাম জানেন? হুররাম অবাক হয়ে বলল, কি? আজাজ বলল, চাঁদের পরী। মারিয়ার সাথে খুশ গল্প শেষে ভাসিলা সালামের কথা অনুযায়ী মর্গের দিকে যাওয়ার জন্য হাসপাতাল থেকে বের হতে হতে 3তলার দিকে তাকিয়ে সামরুনের মতো দেখতে বাচ্চাকে একবার খুঁজে নিল, কিন্তু বাচ্চাটা সেখানে ছিল না। ভাসিলা কিছুটা ভেবে চারপাশে তাকিয়ে দেখল সবাই যে যার মতো নিজ কাজে ব্যস্ত। এই সুযোগে ভাসিলা নিজের চোখ লাল রঙের ধারণ করে বিদ্যুৎ বেগে ছুট দিল। দেখা গেল ভাসিলা দৃশ্যমান হলো 3তলার করিডোরে গিয়ে। এরপর হাঁটতে হাঁটতে প্রতিটা ওয়ার্ডে উঁকি মেরে ওই বাচ্চাটাকে খুঁজতে শুরু করলো। এক ওয়ার্ডের দরজার ছোট্ট গ্লাসের ফাঁকা দিয়ে আইদ এবং কথাকে দেখল। ভাসিলা এখানে তাদের সাথে পরিচিত না, তাই সেখান থেকে সামনের ওয়ার্ডের দিকে চলে গেল। একটু সামনে যেতেই ভাসিলা পেয়ে গেল নরিনকে। বেডে শুয়ে আছে চোখ বন্ধ করে। সেখানে আর কেউ ছিল না। ভাসিলা চারপাশে তাকিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ধীর পায়ে হেঁটে নরিনের বেডের কাছে গিয়ে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে নিজের অজান্তে বলে উঠল, সামারুন, এটা কিভাবে হতে পারে? আমি কি ভুল দেখছি? এই বলে ভাসিলা নিজের বিশ্বাস আরো পাকাপোক্ত করতে নরিনের গালে স্পর্শ করে দেখার জন্য হাতে গিয়ে নিল। যখনই নরিনকে স্পর্শ করতে যাবে নরিন খপ করে ভাসিলার হাত ধরে ফেলল। ভাসিলা চমকে গিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। নরিন আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে ভাসিলাকে বলল, তুমি কে? ভাসিলা বলল, আমি ভাসিলা। তোমার নাম কি? নরিন ভাসিলার নাম শুনে এক ঝটকায় শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলল, ভাসিলা, নামটা খুব পরিচিত লাগছে। কোথাও তো শুনেছি নামটা, কিন্তু কোথায়? ভাসিলা কিছু বলল না। এখনো অবাক হয়ে তাকিয়ে আছে নরিনের দিকে। নরিন আবার নিজে থেকে বলল, ও হ্যাঁ, তুমি আমার নাম জিজ্ঞাসা করেছিলে। আমার নাম নরিন। ভাসিলা এবার এক ছিটকায় নরিনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, তোমার নাম তাহলে নরিন। সরি, আমি তোমাকে অন্য কেউ ভেবেছিলাম। আসলে তার চেহারার সাথে তোমার চেহারা অবিকল মিলে যায়। নরিন বলল, তাহলে তো তুমি চীন এবং জাপানে গেলে সারাদিন একই চেহারার মানুষ দেখে পাগল হয়ে যাবে, কারণ তাদের চেহারা মোটামুটি সবই এক। ভাসিলা বলল, তোমার কথাবার্তার সাথেও তার কথাবার্তা মিলে যায়। সেও তোমার মতো এমন পাকা পাকা কথা বলতো। নরিন বলল, তাহলে হতে পারে আমি সেই? ভাসিলা বলল, না, সেটা সম্ভব না, কারণ সে আর বেঁচে নেই, আর তার আত্মা। এটুকু বলে থেমে গিয়ে ভাসিলা চলে যেতে লাগলো।
দরজা দিয়ে বের হওয়ার আগে ভাসিলা একবার পেছনে তাকিয়ে বলল, সরি তোমাকে বিরক্ত করার জন্য, ঘুমাও। এই বলে ভাসিলা চলে গেল। নুরিনের মুখে সেই রহস্যময় হাসি। আস্তে আস্তে শুয়ে চোখ বন্ধ করে নুরিন মনে মনে বলল, সামারুনের আত্মা ভক্ষণকারী রক্তচোষা পিশাচি। দৃশ্য পরিবর্তন। হাকিম মাথার খুলি নিয়ে এসেছে নাওফির কাছে। সেখানে সালাম দাঁড়িয়েছিল। নাওফি মাথার খুলিটা নিয়ে ঠিক বৃত্তের অগ্রভাবে সেটা রাখল। এই দৃশ্য দেখে সালাম মনে মনে বলল, আবার কি আকাম করবে কে জানে, কি যে চলতেছে উস্তাদের মাথায়, একবার জিজ্ঞাসা করবো নাকি? না থাক, হাকিমের সামনে বেজুতি হওয়া যাবে না। নাওফি বৃত্তের দাগ কয়েকটা মোমবাতিতে জ্বালিয়ে দিয়ে বলল, সালাম কি জিজ্ঞাসা করবি কর। সালাম ভেবা জায়গাকে আমতামতা করে বলল, না মানে আমি তো মনে মনে কথা বলছি, আপনি জানলেন কেমনে? আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। নাফি বলল, আমি জানি বলেই তো তোদের ওস্তাদ। সালাম বলল, আচ্ছা ওস্তাদ, আপনি আসলে কি করতে চাইছেন বলেন তো, আর কার পেছনে আঙ্গুল দিবেন? একদিকে আইদ এবং কথাকে নিয়ে গেল হুররাম, আবার এদিকে নুরিনকে নিয়ে প্যাচ, আর মাঝখানে আপনি মর্গে বসে বলতেছেন হাসপাতাল নিজের নিয়ন্ত্রণে নেবেন ম্যাজিক করে। আপনার সমস্যা কি? আমার মনে হয় শান্তির মা আপনার কারণেই মরে গেছে। সবসময় অশান্তি সৃষ্টি করে রাখেন, সবাইকে পেরেশানিতে রাখেন কেন? একদমে কথাগুলো বলে সালাম হাঁপাতে লাগলো। নাফি চোখ রাঙিয়ে সালামের দিকে তাকিয়ে আছে দেখে সালাম বলল, নে হাকিম, তুই আমাকে যা যা বলতেছিলি সব বলে দিছি, এবার খুশি তো? হাকিম থতমতকে তোতলানো কণ্ঠে বলল, আমি কখন তোকে এসব কথা বলতে বললাম? ওস্তাদ বিশ্বাস করেন সালাম ডাহা মিথ্যা কথা বলতেছে, আমি এমন কিছুই বলি নাই। সালাম বলল, বাহ 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 বাহ, পোল্টি মারা কেউ তোর কাছ থেকে শিখুক হাকিম মা, এগুলো তো ছিল ভালো কথা। এরপর তুই যে বলতে বলেছিলি ওস্তাদের মাথার ঘিলু নাই, ওস্তাদ কি করে নিজেও জানে না, বিয়ে করে নষ্ট হয়ে গেছে, কামের কাম কিছুই করে না, আছে খালি আকাম নিয়া। কামের কাম করলে ততদিন জুনিয়র নাফিয়া হয় হাঁটা শিখতো। এসব কথা কি আমি ওস্তাদদের বলছি নাকি? এখন ওস্তাদ জানে না তুই তার সম্পর্কে এসব কথা কস। হাকিম ধুম করে সালামের নাকে ঘুষি দিয়ে চ্যাপটা করে ফেলে বলল, হালার পো হালা, চুপ কর, এসব কথা আমি প্রথম শুনলাম। ওস্তাদ আপনার কথা কিন্তু বিশ্বাস করেন না, আমি এমন কিছুই বলিনি। নাফি এগিয়ে এসে সালামের সামনে দাঁড়ালো। সালাম ভয়ে চরসর হয়ে তুতলাতে লাগলো, না মানে উস্তাদ, এসব কথা আমার মনে মনে বলা উচিত ছিল, কিন্তু আপনি তো মনের কথা শুনতে পান না, আমার কি দোষ বলেন? নাফি সালামের কাঁধে হাত রেখে বলল, শোন সালাম, আমি যা করি তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। এখন যা করছি তার একটা উদ্দেশ্য আছে, সবকিছু জানতে পারবি। নিজের কৌতূহল দমিয়ে রাখ। আর হ্যাঁ, তোর সব কথার মাঝে একটা কথা মনে ধরেছে আমার, জুনিয়র নাফিকে আর দেরি করানো ঠিক হবে না। এই বলে নাফি একটু হেসে নিজের কাজ শুরু করলো। সালাম হাকিমের পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, জুনিয়র নাফি আইব কেমনে? ফাতিয়া ম্যাডামের ডিউটি থাকে দিনের বেলা আর ওস্তাদের ডিউটি থাকে রাতের বেলা, দুজন একসাথে না হইলে জুনিয়র নাফি কি ব্লুটুথ কানেক্ট করে হইব? হাকিম বলল, দয়া করে মুখটা বন্ধ রাখ, বেডি মাইন্সের মতো এত প্যাচাল পারুস কেন? সালাম মুখ বাঁকিয়ে বলল, এই জন্যই তোর বিয়ে হয় না। আচ্ছা হাকিম, তোর সাহায্য করার জন্য কে গিয়েছিল কবরস্থানে? হাকিম বলল, তুই চিনবি না। সালাম বলল, বলেই তো দেখ, আমি চিনি না এমন কোনো ক্যারেক্টার আছে নাকি এই গল্পে? হাকিম বলল, হাসিয়া। সালাম ভ্রুকুচকে বলল, কিসের শিয়া? হাকিম ধমকতে বলল, বলছিলাম না চিনবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক আর ওস্তাদের হুকুমের অপেক্ষা কর। এর মাঝে সেখানে ফাতিহা চলে আসলো এবং রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি মর্গে কি করছো নাওফি? নাওফি একটু চমকে গিয়ে ফাতিহাকে শান্ত হতে বলল, সব বলবো তোমাকে, দয়া করে শান্ত হয়ে দাঁড়াও এখানে। ফাতিহা তাকিয়ে দেখল মর্গের ফ্লোরে একটা বৃত্ত আঁকা, বৃত্তের দাগে মোমবাতি রাখা, একপাশে একটা মাথার খুলি এবং লবণের মতো কিছু রাখা। এইসব দেখে ফাতিহা নাওফির কলার ধরে বলল, কি করছো তুমি? আবার কি বিপদ ডেকে আনার জন্য উঠে পড়ে লেগেছ? কি চাও তুমি? নাওফি চোখের ইশারায় সালাম এবং হাকিমকে সেখান থেকে দেখে চলে যেতে বলল। তারা দুজন সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। নাওফি ফাতিহার হাত ধরে কলার ছেড়ে ছাড়িয়ে বলল, আমি বিপদ ডেকে আনছি না, আসন্ন বিপদ কাটানোর জন্য কাজ করছি। ভাসিলার জীবন চলে যেতে পারে, সামারুন তার স্বপ্নে এসে আত্মা ফেরত চাইছে, আমি সেটা ঠেকানোর চেষ্টা করছি। ফাতিহা এবার শান্ত হয়ে বলল, সামারুন কেন আত্মা ফেরত চাইবে ভাসিলার কাছে? নাফি বলল, চাইতেই পারে, কারণ ভাসিলাকে আত্মা দান করেছিল সামারুন, কিন্তু কথা হচ্ছে সামারুন হঠাৎ করে কেন এটা করতে যাবে? ফাতিহা বলল, তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? আর এই হাসপাতালে কেন? নাফি বলল, কারণ এখানেই আমার সমাধান আছে, সবকিছু জানতে পারবে আস্তে আস্তে, তুমি শুধু আমাকে ভুল বুঝো না। ফাতিহা বলল, আই এম সরি নাফি, কিন্তু তুমি কি জানো ভাসিলা আবার স্বীকার করা করছে?
সে এই শহরে আছে হয়তো। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, এবং সে হাসপাতালে আছে এখন। ফাতে এবং নাফি চমকে গিয়ে তাকিয়ে দেখল ভাসিলা দাঁড়িয়ে আছে। নাফি অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো ভাসিলা? ভাসিলা এগিয়ে এসে বলল, আমারটা পরে বলছি, আগে বলেন আপনি এখানে কেন, আপনার দলবল সহ? সালাম এবং হাকিমকেও দেখলাম, আবার ইন্সপেক্টর ম্যাডামও এখানে। আসলে কি চলছে দয়া করে বলবেন? ফাতি এগিয়ে ভাসিলার চোখে চোখ রেখে বলল, তার আগে বলো তুমি শহরে আবার হত্যাকাণ্ড শুরু করেছো কেন? ভাসিলা বলল, কারণ তারা খারাপ মানুষ ছিল, তারা ওইটারই যোগ্য। ফাতিহা বলল, আচ্ছা তাই নাকি? তোমাকে বিচার করার অধিকার কে দিয়েছে, কে খারাপ আর কে ভালো? ভাসিলা বলল, একটা মেয়েকে ভালোবাসা নামক প্রতারণার ফাঁদে ফেলে রাতের বেলা বাড়ি থেকে বের করে এনে তার সাথে আনা টাকা এবং স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে তাকে খুন করতে পারে, তারা ভালো মানুষ কিভাবে হতে পারে ইন্সপেক্টর ম্যাডাম? বিশ্বাস না হলে ইমার্জেন্সিতে গিয়ে দেখুন, মেয়েটা এখনো মৃত্যুর সাথে লড়াই করছে নিজের শেষ নিঃশ্বাসটুকু ধরে রাখার জন্য। আমি তাকে এখানে এনে নিয়ে এসেছি ওই হায়নাদের হাত থেকে বাঁচিয়ে। ফাতি এবার চোখ নামিয়ে একবার নাফির দিকে তাকালো, এরপর বলল, তারা যদি অপরাধী হয়ে থাকে তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা আছি, আদালত আছে, আইন আছে। তুমি কেন তাদেরকে জানে মেরে ফেললে? ভাসিলা বলল, আপনাদের আইন আদালতের পরও আমি করি না ম্যাডাম, আমার কাছে যেটা ঠিক লাগে সেটাই করি। এই বলে ভাসিলা নাফির সামনে গিয়ে বলল, এবার আপনি বলুন প্রফেসর। দৃশ্য পরিবর্তন। তার মানে তুই বলতে যাচ্ছিস চাঁদেরপুরে একটা বাচ্চা মেয়ের মাঝে দেখেছিস, তারপর কোনো প্রত্যন্ত গ্রামের কৃষকের ঘরে? হুররামের কথা শুনে আজাজ বলল, হ্যাঁ আমি তাই দেখেছি হুররাম। আমি তো ওই কৃষককে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিলাম, কিন্তু তখনই চাঁদেরপুরে আমার সামনে চলে আসে একটা বাচ্চা রূপে। আমি তখন রীতিমতো কেঁপে উঠেছিলাম। হুররাম চিন্তিত হয়ে বলল, আমাকে নিয়ে যেতে পারবি সেখানে? জানি না কি উদ্দেশ্যে আগে নাফি চাঁদেরপুরীকে নিয়ে গেছে, তা আবার এক বাচ্চার রূপে তাকে পুনর্জাগরণ করিয়েছে। আমি শুধু আমার চাঁদেরপুরীকে রংধনুর দুনিয়ায় ফিরিয়ে আনতে চাই। আজাজ বলল, অবশ্যই আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো। হতে পারে চাঁদেরপুরীকে পেয়ে যাবেন সেখানে, তারপর ফিরিয়ে নিয়ে আসবেন। হুররাম বলে, তাহলে চলো। কিন্তু বাজাজ? আজাজ বলল, বাজাজ না, আমার নাম আজাজ হবে। হুররাম বলল, ও হ্যাঁ আজাজ, এখন তোর ফায়দা কি? তুই কি চাস? আজাজ বলল, আমি শুধু আমার প্রতিজ্ঞা পূরণ করতে চাই। মুরাদ খানের বংশ নিঃশেষ করে দেয়া আমার প্রতিজ্ঞা ছিল, আর ইমাম নাফিকে মেরে সেটা পূর্ণ হবে। তখনই সেখানে একজন সৈন্য এসে জানালো, হুররাম, শয়তানের পুত্র ওয়াসিন এসেছে। সে আপনার সাক্ষাতের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে। হুররাম মুখ ভার করে বলল, ওয়াসিন আবার কেন এখানে? কি হচ্ছে এসব? ডাকো ডাকো ডাকো, তাকে ভেতরে ডাকো। কিছুক্ষণ বাদে ওয়াসিন সশরীরে সেখানে উপস্থিত হলো, দুই সিংওয়ালা বিকৃত চেহারার এক দানব। হুররাম জিজ্ঞাসা করল, বলো, আমি শুনছি। ওয়াসিন বলল, আমি আপনাদের সাথে আছি, ওই ইমাম নাফি আমার পেছনে আঙ্গুল দিয়েছে। হুররাম রাগে গজগজ করে বলল, এবার গুনে দেখতে হবে ইমাম নাফির আঙ্গুল কয়টা। এমন কোনো ফুটো বাকি নাই যে সে আঙ্গুল দেয়নি। ওয়াসিন বলল, সে আমার শিকার, আপনার চাঁদেরপুরীকে ফিরিয়ে এনে তাকে আমার হাতে তুলে দিবেন। পাশ থেকে আজাজ বলল, আর আমি কি দুধ ভাত? শুধু তোমার বাবার জন্য তোমাকে সম্মান করছি, না হলে তোমাকে গোনার টাইম আমার নাই। ওয়াসিন প্রচণ্ড রেগে হুঙ্কার দিয়ে বলল, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ভুলে যাস না মূর্খ? আমি ওয়াসিন, স্বয়ং শয়তানের পুত্র। আজাজ বিড়বিড় করে বলল, হ্যাঁ জানি জানি, বাবা ধুলাই গিয়েছে মুরাদ খানের কাছে, এখন ছেলে ধুলাই খেতে এসেছে মুরাদ খানের ছেলের কাছে, রাগ দেখাচ্ছে আমার সাথে। হুররাম ধমক দিয়ে বলল, এটা রংধনু দুনিয়া, এখানে শয়তানের প্রবেশ নিষেধ। কিন্তু এই বিপদের দিনে যখন আমাদের প্রতিপক্ষ একজনই, তখন নিজেদের মধ্যে লড়াই না করে একতাবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। ওয়াসিন বলল, ও হুররাম, আপনার মিঠা কথা শুনে আমার ডায়াবেটিস হয়ে যাবে। এসব কথা বাদ দিয়ে সোজা সাপটা একটা কথা বলে রাখি, নাফি আমার শিকার, তার মৃত্যু আমার হাতেই হবে। আজাদ বলল, সেটা সময় বলে দিবে। হুররাম বলল, চুপ থাক তোরা, কি বাচ্চাদের মতো ঝগড়া লাগিয়ে দিয়েছিস? আর হ্যাঁ, তোর নাম যেন কি, শয়তানের পুত্র গোয়াসিন না মহাসিন? ওয়াসিন কর্কশ গলায় বলল, ওয়াসিন। হুররাম বলল, হ্যাঁ ওই ওয়াসিন, আমার কাজ শুধু চাঁদের পরীকে ফিরে আনা, বাকি ওই নাফিকে কে মারবে কার হাতে মরবে এসব নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিস। আজাদ বলল, এটা কি বললেন হুররাম? আমি আগে এসেছি আপনার কাছে, আমি আপনাকে চাঁদের পরীর খোঁজ দিয়েছি, আপনার উচিত আমার পক্ষ নিয়ে। হুররাম বলল, দেখ আজাজ। আজাজ বলল, আজাজ। হুররাম বলল, ওই হ্যাঁ ওই আজাজ, তোর একটা ছোট মেয়ে আছে, বোতল থেকে মুক্ত হয়ে
তোর উচিত ছিল সবার আগে তোর মেয়েকে দেখতে যাওয়া, তা না করে তুই পড়ে আছিস এই ছাতার প্রতিজ্ঞা নিয়ে। আজাজ এবার নিচু গলায় বলল, আমার মেয়ের চেয়ে আমার প্রতিজ্ঞা আগে। যে আমাকে এতগুলো বছর ধরে আমার মেয়ের থেকে দূরে রাখলো, তার বংশ নিঃশেষ না করে আমি আমার মেয়ের মুখ দেখব না। পুরাম বলল, যা খুশি কর, কিন্তু আমার সাথে কাজ করতে হলে তোরা দুইজন ঝগড়া করতে পারবি না। এখন চল সেখানে, যেখানে তুই চাঁদের পরীকে দেখেছিলি। দৃশ্য পরিবর্তন। দেখা গেল নাওফি আর ভাসিলা বৃত্তের মাঝে মুখোমুখি হয়ে চোখ বন্ধ করে বসে আছে। সেখানে আর কেউ নেই। বৃত্ত ঘিরে মোমবাতিগুলো জ্বলছে। দুজনের মাঝে রাখা আছে সেই মাথার খুলিটা। নাওফি অদ্ভুত কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলো মাথা ঝুলিয়ে ঝুলিয়ে। ভাসিলা বিড়বিড় করে সেগুলো আওড়াতে লাগলো। পুরো মর্গের ভিতর এক থমথমে অবস্থা বিরাজ করছে। শুধুমাত্র মোমবাতির হলদে আলোতে লাশ রাখা ড্রয়ারগুলো থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো। নাওফি মন্ত্র পড়ার গতি বাড়িয়ে দিল। হঠাৎ মাঝে থাকা মাথার খুলিটা হাওয়ায় ভেসে উঠল। সাথে সাথে ভাসিলা অদ্ভুতভাবে বৃত্তের বাইরে চলে যেতে লাগলো। মনে হচ্ছে কেউ তাকে টেনে নিয়ে যেতে চাইছে। ভাসিলা প্রাণপণে চেষ্টা করছে বাইরে যাতে না যায়। নাওফি ভাসিলার হাত ধরে টেনে রাখতে লাগলো। দুজনের চোখ এখনো বন্ধ। ড্রয়ারগুলো খুলে আবার সেই একইভাবে লাশগুলো বের হয়ে আসতে লাগলো। নাওফি এক মনে মন্ত্র জপ করে যাচ্ছে। ভাসিলাও সেগুলো আওড়াতে চাচ্ছে, কিন্তু এবার যেন তার মুখ চেপে ধরে আছে কেউ। অন্যদিকে ওই লাশগুলো হামাগুড়ি দিয়ে ভয়ানকভাবে এগিয়ে এসে ভাসিলার ওপরে চড়ে বসল। নাওফিকে কেউ আক্রমণ করছে না, শুধু ভাসিলাকেই। ভাসিলা তখনও চোখ বন্ধ করে নাওফির বলা মন্ত্র জপ করে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ নাওফি থেমে গেল এবং উচ্চ স্বরে বলল, ভাসিলা, ফাইনাল ওয়ান। এই বলে নাওফি হঠাৎ হাওয়ায় ভেসে থাকা মাথার খুলিটা ধরে প্রচণ্ড জোরে আছাড় দিল। সেটা ভেঙে টুকরো হয়ে সাথে সাথে এমন একটা ঝটকা মারল, পুরো হাসপাতাল জুড়ে সবাই কেঁপে উঠল। একটা অদৃশ্য রেডিয়েশন পুরো হাসপাতালের সীমানা জুড়ে ছড়িয়ে পড়ল। অদৃশ্য এক দেয়ালে পুরো হাসপাতাল আবদ্ধ হয়ে গেল। এদিকে নাওফি চলে এসেছে ফকফকা সাদা আলো বিশিষ্ট কোন এক ডাইমেনশন নিয়ে। সাদা আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। হঠাৎ পেছন থেকে একজনের ডাক, তাহলে তুমি চলেই এসেছ আমি পর্যন্ত? নাওফি পেছনে তাকিয়ে সুন্দর করে হেসে বলল, সামারুন। দুজনে সামনাসামনি দাঁড়িয়ে আছে। আলোক রোশনির মতো নাওফি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সামারুনের দিকে। সত্যি কি এটা সামারুন, নাকি সামারুনের খোলসে ভিন্ন কেউ? নীরবতা ভেঙে সামারুন বলল, অবাক হওয়ার কিছু নেই নাওফি, এটা তোমার স্বপ্ন। বাস্তবে আমি ভাসিলার মাঝে বসবাস করি। নাওফি বলল, তাহলে ভাসিলার কাছে আত্মা ফেরত চাও কেন? কাউকে কি দান করে সেটা ফেরত চাওয়া অতিশয় নিকৃষ্ট কর্ম জানো না? সামারুন বলল, যখন আমি দান করেছি তখন এত কিছু ভাবিনি। আবেগের বশে তাকে নিজের আত্মা দিয়ে দিয়েছে। যেখানে আমি চাইলে নিজেই থাকতে পারতাম তোমার আশেপাশে সবসময়। আর এখন আমি বুঝতে পেরেছি, তাই নিজের আত্মা ফেরত চাইছি। আমি শুধু তোমার সাথে থাকতে চাই নাওফি। নাওফি একটু মুচকি এসে বলল, আমি কে সেটা বোধহয় ভুলে গিয়েছো তুমি। তোমার উদ্দেশ্য অন্য কিছু, সত্যিটা বলো আমাকে। সামরুন এবার তাচ্ছিল্যের হাসিতে বলল, একটুও বদলাওনি। সত্যি সত্যি আমার উদ্দেশ্য ভিন্ন কিছু, তবে তোমাকে সেটা বলা যাবে না। নাফি বলল, তুমি না বললেও আমি সেটা খুঁজে বের করব। এই ম্যাজিক এমনি এমনি ছাড়িনি আমি, শেষ দেখে ছাড়বো আমি। সামরুন এবার গোমরা মুখে বলল, তুমি কি চাও না তোমার পিচ্চি বউটা তোমার সেই সামরুন আবার ফিরে আসুক? নাফি বলল, সেটা যদি সম্ভব হতো তাহলে তার বলার আগে আমি তাকে ফিরিয়ে আনতাম, কিন্তু তুমি তো সামরুন না, নিজের আসল রূপ দেখাও। এটা বলতে সেখানের পরিবেশ বদলে যেতে লাগলো। সামরুন আস্তে করে অদৃশ্য হয়ে গেল। আশেপাশে কালো অন্ধকারে ছেয়ে গেল। ভয়ানক কাকের ডাক ভেসে আসতে লাগলো। নাফির কানের কাছে কাকের ডানা ঝাপটানোর শব্দ আসা শুরু করলো। নাফি তখন ঠায় উঠে দাঁড়িয়ে আছে সেখানে। হালকা আলোক আধারিতে নাফির কাঁধে একটা ভয়ানক পৈশাচিক হাতে সে জড়িয়ে নিতে লাগলো। নাফি খপ করে সে হাতটা ধরেই মুচড়ে দিতে এক নারী চিৎকার ভেসে আসলো। সাথে সাথে নাফির ধ্যান ভাঙল সেই মর্গে। ভাসিলা তখনও নাফির সামনে বসে আছে। নাফি হাঁপাতে হাঁপাতে সামনের দিকে হালকা ঝুঁকে পড়ল। মনে হচ্ছে যেন এতক্ষণ নাফিকে কেউ চেপে ধরে রেখেছিল। ভাসিলা বলল, প্রফেসর, আপনি ঠিক আছেন? কি হয়েছে? কোন জগতে ছিলেন? এত ডাকলাম আপনাকে, আপনার কোনো হুঁশ নেই? নাফি শান্ত এবার আশেপাশে তাকিয়ে দেখল সবকিছু স্বাভাবিক। ভাসিলার হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে নাফির চিন্তিত চেহারা এদিক ওদিক পায়চারি করতে লাগলো। ভাসিলা বলল, কি হয়েছে প্রফেসর?
এমন কি জিনিস আপনাকে পেরেশান করছে? কাজ তো হয়ে গিয়েছে। পুরো হাসপাতাল এখন আপনার নিয়ন্ত্রণে। এখান থেকে কেউ আপনার অনুমতি ছাড়া বের হতে পারবে না, কেউ প্রবেশও করতে পারবে না। তাহলে আপনি কি ভাবছেন? নাওফি পায়চারি থামিয়ে ভাসিলার সামনে এসে দাঁড়িয়ে বলল, না ভাসিলা, সবকিছু আমার নিয়ন্ত্রণ নেই। এমন কেউ আছে যে আমার সাথে খেলছে, যে আমার ম্যাজিকের বাইরে অবস্থান করছে, কিন্তু আমাকে দেখাচ্ছে সে আমার ম্যাজিকের মধ্যে আছে। ভাসিলা অবাক হয়ে বলল, সেটা কে হতে পারে? নাওফি বলল, খুঁজে বের করতে হবে। আমি আমার ইলিউশনের সামারুনকে দেখেছি একটু আগে। সে সামারুন ছিল না। সে সামারুনের আত্মা ফেরত চায়। সামারুন এটা কেন করবে? এটা সামারুন হতেই পারে না। ভাসিলা চিন্তিত হয়ে বলল, হতে পারে আপনার ধারণা ভুল, সে সত্যি সত্যি সামারুনই। নাওফি ভুরুকুচকে বলল, মানে কি বলতে চাও? সামারুন এমনটা কেন করবে? ভাসিলা বলল, আমার ক্ষমতার গোলামি করি প্রফেসর আমরা। তবে প্রত্যেকটা গোলামির মানেই স্বপ্ন থাকে একদিন সেও ক্ষমতা ধরাবে, সবাই তার গোলামি করবে। গোলাম হয়ে জন্ম নিয়ে গোলাম হয়ে মরে যাওয়ার চেয়ে নিকৃষ্ট মৃত্যু আর কি হতে পারে? নাফি বলল, কি বলতে চাও সোজা সাপটা বলো। ভাসিলা বলল, এটা খুব সোজা প্রফেসর। সামারুন পৃথিবীতে থাকা কালে জিজার সাথে থেকেছে, জিজার শক্তিমত্তা দেখেছে, জিজাকে সবাই কতটা ভয় পায় সেটা উপলব্ধি করেছে। এটা কি সম্ভব নয় যে সামারুন জিজার মতো হতে চায়, আর এই কারণেই সে আত্মা তার ফিরে নিয়ে আবার ফিরতে আসতে চায়। নাফি এবার চোখ বড় বড় করে কিছু একটা ভেবে বলল, গুড পয়েন্ট ভাসিলা, আমি তো এটা ভেবেই দেখিনি। সামারুন যদি এখন আত্মা ফেরত নেয় তাহলে তোমার শক্তিও সে পেয়ে যাবে, তার সাথে তার নিজের শক্তি। দুটো মিলে সে জিজার মতোই শক্তিশালী হয়ে যাবে। যদিও ভ্যাম্পের শক্তির কাছে ওটা কিছুই না, তবুও সে জিজাকে টক্কর দিতে পারবে। ভাসিলা বলে, শুধু তাই না, সে চাইলে দিন দিন নিজের শক্তি বৃদ্ধি করতে পারবে অন্যান্য আত্মা ভক্ষণ করে। নাফি মাথা নাড়িয়ে ভাসিলার কথায় সায় বলল, চলো আমার সাথে। দৃশ্য পরিবর্তন। রংধনু দুনিয়ায় হৈহুল্লোড় পড়ে গিয়েছে। হুররামের প্রাসাদ রক্ষী সৈন্যরা ছোটাছুটি করছে, কারণ হুররামের দুজন বন্দী পালিয়েছে। এদিকে দেখা যায় কথা এবং আইদ একসাথে পালাচ্ছে। উদ্দেশ্য রংধনু দুনিয়ায় প্রবেশ পথে পৌঁছাতে হবে, সেখান থেকে বের হতে পারলেই নিজ দেহে ফিরে পাওয়া যাবে। হঠাৎ হুররামের সৈন্যরা চলে এলো সামনে। আইদ এবং কথা থমকে দাঁড়িয়ে পড়ল। যেহেতু এখন তারা আত্মা, তাই তাদের কোনো মন্ত্র কাজে আসবে না। হুররামের সৈন্যরা বর্ষা তাক করে বলল, দয়া করে আপনারা আত্মসমর্পণ করুন। হুররাম এখন রাজ্যে নেই, সে যদি এসে দেখে আপনারা পালিয়েছেন তাহলে আমাদের আস্ত রাখবে না। আইদ বিড়বিড় করে কথাকে বলল, তুমি তো রংধনুর দুনিয়া অনেকদিন ছিলে, সহজেই পথ কোনটা পালিয়ে যাওয়ার জন্য তুমি কি জানো? কথা আইদের দিকে একটু তাকিয়ে হুররামের সৈন্যদের উপর আক্রমণ করে দিল এক লাফে উড়ে গিয়ে। আইদ কপাল চাপড়ে বলল, মাতারি সহজ পথ জিগাইছি, মারামারি করতে বলি নাই। উপায় না পেয়ে আইদ আক্রমণ করল। কথার আইদ মিলে হুররামের সৈন্যদের আহত করে ফেলে রাখতে লাগলো জানে না মেরে। এর সাথে আরো সৈন্য দলে দলে দৌড়ে আসতে লাগলো বিভিন্ন আনাচে কানাচে থেকে। আইদ বললে, আমাদের এখান থেকে পালাতে হবে, আমরা কতক্ষণ টিকিয়ে রাখবো এদের? কথা বলে, যতক্ষণ আমরা নিরাপদে যেতে পারছি ততক্ষণ। আইদ বলল, বুঝতে পারছি, আজকে আমাকে আমার পেপে লাল করেই ছাড়বে তুমি। এই বলে আবার আক্রমণ শুরু করলো দুজন একসাথে। এক এক করে সবার হাত পা ভেঙে মাথা ফাটিয়ে ফেলে রাখতে লাগলো। আইদ এবং কথা পিঠে পিঠ ঠেকিয়ে দুই পাশ থেকে লড়াই করছে। কোনোভাবেই তাদের বন্দি করা সম্ভব হচ্ছে না। যদিও হুররামের সৈন্যরা শুধু তাদেরকে বন্দি করার চেষ্টা করছে, জানে মারান না। এক পর্যায়ে সবাই এদিক ওদিক ছিটিয়ে পড়ে রইল। আইদ এবং কথা শ্বাস নিতে নিতে হাঁটুতে ভর দিয়ে একটু বিশ্রাম করে নিল। আইদ উঠে চারপাশে তাকিয়ে চিৎকার করে বলল, আজকে মারামারির জোশ চলে এসেছে, আর কেউ থাকলে আই। তখনই আবার পিঁপড়ার মতো আনাচে কানাচে থেকে আরো অনেক শূন্য বের হয়ে আসতে লাগলো। কথা আইদের মাথায় টাপড়ি মেরে বলল, এটা জিজ্ঞাসা করার কি দরকার ছিল? বেশি পাকনামো না করলে হয় না তোমার? আইদ বলল, আরে কি কি জানি, তারা সিরিয়াল নিয়ে আসবে, আর এগুলো আসছে কোথা থেকে, শেষ হয় না কেন? কথা বলে, ওরা কখনো শেষ হবে না। রংধনু দুনিয়ায় তোমার ধারণার চেয়েও বেশি সৈন্য। আইদ বলে, তাহলে দেখি কতক্ষণ আসতে পারে। এই বলেই সব সৈন্য একসাথে তেড়ে আসতে লাগলো এবং কথা আইদের দিকে বর্ষা তাক করে। আইদ এবং কথা আবার আগের মতোই পিঠে পিঠ থেকে দাঁড়িয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকিয়ে রইল, হাতে কারাটে স্টাইল রেখে। যখনই সৈন্যরা কাছাকাছি পৌঁছালো ঠিক তখনই অদৃশ্য এক বৈদ্যুৎ ঝটকার মতো কিছু একটা বয়ে গেল সেখানে। হুররামের সকল সৈন্য এক ঝটকায় মুখ থুবড়ে পড়ে অচেতন হয়ে গেল। কথা আইদ কোনোরকম নিজেদের সামলে নিয়ে ঝাপসা চোখে দেখলো সাদা ফ্রক পরিহিত এক নারী মূর্তি এগিয়ে আসছে হেলে দুলে। মুখে তার অমায়িক হাসি,
এবং পুরো শরীর থেকে সাদা রশ্মি ছড়াচ্ছে। সামনে আসতে আইদ বলল, আপনি কে আফা? সে বলল, আমার নাম হাসিয়া। শুনলাম তোমাদেরকে নাকি বন্দি বানিয়ে রাখা হয়েছে, তাই নাফি আমাকে পাঠালো তোমাদেরকে ছাড়িয়ে নিতে। কথা বলল, জুতা মেরে গরু দান, নাফির জন্যই তো আমরা বন্দী হয়েছি, এখন আবার সে আমাদেরকে ছাড়ানোর জন্য আপনাকে পাঠিয়েছে। হাসে বলে, নাফিকে ভুল বুঝবেন না, সে তোমাদেরকে এসবের ভেতরে টেনে আনতে চায়নি বলেই তোমাদের কিছু জানায়নি। সত্যি বলতে নাওফি বড় কোনো আগাম বিপদ আসার আগেই রুখে দেওয়ার চেষ্টা করছে। আইদ বলল, কিন্তু আপনি কে? আপনার নাম বা আপনাকে নাওফির আশেপাশে কখনো দেখিনি তো আগে। হাসি একটু হেসে বলল, আমি সে যে নাওফির নাম নাফি রেখেছিলাম। দৃশ্য পরিবর্তন। দেখা গেল হুররাম আজাজ এবং ওয়াসিনকে সাথে নিয়ে সেই গ্রামে পৌঁছে গিয়েছে। তারা তিনজন সাধারণ মানুষের রূপ ধারণ করে হাঁটছে গ্রামের কাঁচা রাস্তা ধরে। হুররাম বলল, আচ্ছা জুয়াসিন? ওয়াসিন কর্কশ গলে বলল, আরে ভাই, জুয়াসিন না, ওয়াসিন। হুররাম বলল, হ্যাঁ ওই ওয়াসিন, আমি তো নাম মনে রাখতে পারি না, এখানে রাগ করার কি আছে? তুই তোকে বুঝে বলে দে তো মাজাজ। আজাজ দাঁতে দাঁত চেপে বলল, মজাজ না অজাজ।